প্রাণের শহর কলকাতা, আর সেই শহরের স্পন্দন হাওড়া ব্রিজ। কলকাতায় এসেছেন অথচ হাওড়া ব্রিজ দেখেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। তার বয়স এখন প্রায় ৭৮ বছর, তবুও তার শরীরে কোনো জরা আসেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলুন বা ভারতের স্বাধীনতা, কত ঐতিহাসিক ঘটনা সাক্ষী হয়ে আছে এই হাওড়া ব্রিজ। তাই আজও কলকাতা বললে আমাদের চোখের সামনে এই হাওড়া ব্রিজের কথা ভেসে ওঠে। এই হাওড়া ব্রিজেই হয়েছে অজস্র সিনেমার শুটিং। এর উপর দিয়ে একসময় দাপিয়ে বেড়াতো লাল টুপি পরা ব্রিটিশ সৈন্য। ব্রিটিশরা চলে গেছে, বহু বছর হয়ে গেছে, কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই হাওড়া ব্রিজ। কিন্তু এই হাওড়া ব্রিজের ইতিহাস কি, কিভাবে এটা নির্মাণ করা হয়েছিল? বন্ধুরা, আজকের ভিডিওতে কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজের ইতিহাস আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। দুই যমজ শহর হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগের সেতু হাওড়া ব্রিজের ইতিহাস খুব বেশি পুরনো নয়, তবে বেশ আকর্ষণীয়। সালটা 1857। সিপাহী বিদ্রোহ দমন করে ভারত শাসন শুরু করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা কলকাতাকে তাদের সাম্রাজ্যের রাজধানী করে, আর ব্রিটিশরা ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে আসে। সেই সময় 1807 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাওড়া স্টেশন তৈরি করে, ফলে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ও পণ্য সামগ্রী রেলপথে আসতে শুরু করলো। আর তখন থেকে একটা ব্রিজ ভীষণভাবে জরুরি হয়ে পড়ে, কারণ যে পরিমাণ যানবাহন ও পণ্য সামগ্রী আসতো তা গঙ্গা পার হয়ে হাওড়া থেকে কলকাতায় আসতো। শুধু স্টিমার আর ফেরি দিয়ে সেই চাপ কমানো যাচ্ছিল না, একটা ব্রিজের তখন খুব প্রয়োজন। আবার কলকাতা বন্দরও তখন খুব ব্যস্ত। নদীর জলে কোনো রকম স্থায়ী স্ট্রাকচার যাতে তৈরি না হয় সেদিকে কলকাতা পোর্ট কমিশনার কড়া নজর রাখছিল, কারণ স্থায়ী স্ট্রাকচার তৈরি করলে জাহাজ চলাচলে বিঘ্ন করবে। তাই 1871 সালে বাংলা লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ ক্যাম্বেল পাশ করালেন হাওড়া ব্রিজ অ্যাক্ট। সরকারি আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেলওয়ে তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলির এক চুক্তি হলো। হাওড়া ও কলকাতার মধ্যে হুগলি নদীর ওপর তৈরি হবে একটি ভাসমান পন্টন ব্রিজ। লর্ড মেয়ো ডিজাইন পছন্দ করলেন। এরপর হাওড়া স্টেশন নির্মাণের 14 বছর পর 1874 সালে তৈরি হলো এই ব্রিজ, যার মাঝখানে বড় অংশ জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হতো। ব্রিজটির বিভিন্ন অংশ ইংল্যান্ডে বানানো হয়েছিল, যেগুলো কলকাতায় নিয়ে এসে যথাস্থানে লাগানো হয়। যদিও অনেক ইঞ্জিনিয়ার এই ব্রিজের ঘোর বিরোধিতা করেছিল, কারণ হুগলি নদী জোয়ার ভাটা প্রবণ। তবুও ঝড় বৃষ্টি আর সাইক্লোনের দাপট সামলে কোনো বড় দুর্ঘটনা ছাড়াই এই পন্টন ব্রিজ দিব্যি টিকে গেল। বানানো হয়েছিল 25 বছর চালাবার জন্য, কিন্তু এটি তার প্রায় 3 গুণ বেশি সময় খুব সফলভাবে যানবাহন ও মানুষ পরিবহন করে। তবে সময় বাড়ার সাথে সাথে ক্রমশ বাড়ছিল যানবাহনের চাপ। মাল পরিবহনও কয়েক গুণ বেড়ে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। এই ভার বহনের জন্য ভাসমান পন্টন ব্রিজ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় তা বোঝা যায়। সংকীর্ণ এই পন্টন ব্রিজ পার করে কলকাতা থেকে হাওড়া যাওয়া ক্রমেই এক দুর্বিষহ ব্যাপার হয়ে উঠতে থাকে যাত্রীদের কাছে। তাছাড়া যখন জাহাজ যায় তখন ব্রিজ বন্ধ থাকে, ফলে তখন পারাপার হওয়া সম্ভব নয়। এছাড়াও জোয়ারের সময় নদীর জলতল বেড়ে ভাসমান অংশ খাড়া হয়ে যায়, যে ঘোড়া বা গরুর গাড়ি প্রায় উঠতেই পারে না। 1909 সাল নাগাদ স্পষ্ট বোঝা গেল কলকাতা আর হাওড়ার বিশাল জনসংখ্যা আর ব্যবসা বাণিজ্যের প্রয়োজন এই পন্টন ব্রিজ মেটাতে পারবে না, চাই নতুন ব্রিজ। নতুন ব্রিজ বানানো একেবারে সহজ নয়। সরকার একের পর এক কমিটি বানাতে থাকে, যারা এই ব্রিজ কিভাবে বানানো যায় তা নিয়ে আলোচনা করবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল 1921 সালের 6 জন সদস্য নিয়ে তৈরি মুখার্জি কমিটি। এই কমিটির প্রেসিডেন্ট বাংলার শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। মুখার্জিবাবুর কোম্পানি মার্টিন অ্যান্ড কোং একের পর এক প্রাসাদ বানিয়ে বদলে দিয়েছিল কলকাতার চেহারা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তাদেরই কীর্তি। এই মুখার্জি কমিশন বহু সার্ভে ও সমীক্ষার পর যে রিপোর্ট জমা দিল তা হলো হাওড়া আর কলকাতার মধ্যে সবথেকে বেশি উপযুক্ত হবে ক্যান্টিলিভার ব্রিজ বা ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের প্রধান বিশেষত্ব, এতে কোনো প্রকার পিলার দরকার হয় না। দেখে মনে হয় যেন এই ব্রিজটি সম্পূর্ণ ঝুলে রয়েছে। একমাত্র এই ধরনের ব্রিজ থাকলে হুগলি নদীতে জাহাজের অবাধ চলাচল বজায় রাখা সম্ভব। কমিটি একই সঙ্গে জানালো পন্টন ব্রিজের হাল এতটাই খারাপ যে এটির অবিলম্বে বদল প্রয়োজন, নইলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। 1924 সালে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে এই রিপোর্ট নিয়ে আলোচনা হয়। ক্যান্টিলিভার ব্রিজ বানাতে খরচের কথা ভেবে কাউন্সিলরদের সদস্য একমত হতে পারছিল না। কেউ বলছিলেন পন্টন ব্রিজের বদলে জোড়া ব্রিজ বানানো হোক। খরচের পোস্টে বেঙ্গল চেম্বার অব কমার্সের মতামত নেওয়া হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে 1926 সালে পাশ হয় হাওড়া ব্রিজ অ্যাক্ট। সে শব্দে ঝুলন্ত ব্রিজের পক্ষে রায় যায়। 1929 সালে ক্যান্টিলিভার ব্রিজের ডিজাইন ও ড্রয়িং জমা করা হয়। 1936 সালে ব্রিজের কাজ শুরু হয়, কিন্তু আবারও বাধা। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফলে যে ব্রিজটি তৈরির জন্য প্রয়োজন ছিল 26,000 টন স্টিল, তা
তার মাত্র 3000 টন স্টিল দেওয়ার পরেই ইংল্যান্ড থেকে বন্ধ হয়ে যায় স্টিলের সাপ্লাই। কিন্তু ব্রিজটি অত্যন্ত জরুরি, তাই তখন ভারতের জামশেদপুরের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রস্তুত করে বাকি 23,000 টন হাই টেনশন স্টিল। 7 বছরের ব্যবধানে প্রায় 2,50,00,000 টাকা খরচে তৈরি হয় 2313 ফুট দৈর্ঘ্য এবং 71 ফুট প্রস্থ ও 269 ফুট উচ্চতা সম্পন্ন হাওড়া ব্রিজ। প্রায় 26,500 টন স্টিল লেগেছিল ব্রিজ বানাতে। এর আগে ভারতের নিজস্ব কোনো কোম্পানি এত বড় আশ্চর্য নির্মাণ কাজে যুক্ত হয়নি, তাই হাওড়া ব্রিজ নির্মাণ তাদের কাছে গর্বের বিষয় ছিল। 1943 সালের ফেব্রুয়ারিতে কোনো অনুষ্ঠান ছাড়াই চলাচলের জন্য খুলে দেওয়া হয় হাওড়া ব্রিজ, কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। শুধু একটি ট্রাম ধীর গতিতে ব্রিজ পেরিয়ে এর শুভ সূচনা করে। তবে আজ সেই ট্রামেরই প্রবেশ নিষেধ হাওড়া ব্রিজে। ব্রিজ চালু হওয়ার পর রক্ষণাবেক্ষণের ভার পড়ে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের ওপর। এই ব্রিজের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এতে কোনো নাটবোল্টও নেই, সম্পূর্ণ রিডিং করা, আর এতে কোনো পিলারও নেই। ব্রিজ নির্মাণ হওয়ার পর যেমন এতে মানুষের অনেক উপকার হয়েছে, তেমনই ছড়িয়েছে অনেক গুজব। অনেকে বলেন এই ব্রিজ তৈরির আগে নাকি 100টি নরবলি দেওয়া হয়েছে ব্রিজের সুরক্ষার জন্য। আবার অনেকে বলেন এই ব্রিজে নাকি এমন একটি নাটবোল্টও আছে যেটি খুলে দিলে ভেঙে পড়বে সম্পূর্ণ ব্রিজ। তবে এই সব কিছুই নিছক গুজব ছাড়া আর কিছুই নয়। 75 বছর ধরে কলকাতার প্রবেশদ্বার হাওড়া ব্রিজ প্রতিদিন পার করে 3 লক্ষ গাড়ি আর 4 লক্ষ পথচারীকে। অথচ প্রথম দিকে মানুষ, পথচালিত গাড়ি, গুটি কয়েক মোটর আর মিলিটারি ট্রাক চলতো এর উপর দিয়ে। বর্তমানে ব্রিজ রং করতে 26,000 লিটার সীসামুক্ত রং লাগে। এই ব্রিজকে ব্যবহারিক ঐতিহ্য আখ্যা দেওয়া হয়েছে। স্টিল এখন এক মহামূল্যবান বস্তু। ব্রিজ বানাতে এর ব্যবহার প্রায় নেই বললেই চলে। প্রথমটা এটি হাওড়া ব্রিজ নামে পরিচিত থাকলেও 1965 সালে 14 জানুয়ারি এশিয়ার প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ব্রিজটির নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। লন্ডন টাওয়ারের ব্রিজ বা আমেরিকার ব্রুকলিন ব্রিজের মতোই এই শহরের প্রতীক হয়ে রয়ে গেছে হাওড়া ব্রিজ। আজকের হাওড়া ব্রিজ সন্ধ্যা হলেই আলোয় ঝলমল করে ওঠে। দূর থেকে দেখে বোঝা যায় ওখান থেকেই শুরু হয়েছে কলকাতা শহর। এই হাওড়া ব্রিজ যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে সমস্ত প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝড়ঝাপটা সামলে অবিরাম কাজ করে চলেছে হাওড়া ব্রিজ। 60,000 টন ওজন নেওয়া ক্ষমতাধারী এই ব্রিজ প্রায় 1 লক্ষ টন ভার বহন করছে। 2005 সালের 24শে জুন একটি জাহাজ ব্রিজের নিচে আটকে গিয়ে ক্ষতি করেছিল, যা দ্রুত সারিয়ে ফেলা হয়। বর্তমানে ব্রিজের স্টিলের সবথেকে বড় সমস্যা পাখি ও বাদুড়ের বজ্র, ফুলবাজারের আবর্জনা এবং মানুষের থুতু ও পানের পিক। এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট, যারা ইস্পাতের পিলারগুলিকে ফাইবার গ্লাস দিয়ে ঢেকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ক্রমশ 76 বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপত্যকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এর আয়ু বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলার গর্ব বা গেটওয়ে অফ কলকাতা রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র কলকাতা পোর্ট ট্রাস্টের নয়, আপনার আমার সমস্ত মানুষের দায়িত্ব। তাই সচেতন হন, অন্যকে সচেতন করুন, এগিয়ে আসুন, রক্ষা করুন আমাদের এই প্রিয় কলকাতার আশ্চর্যময় স্থাপত্যকে। এই ছিল হাওড়া ব্রিজ নির্মাণের আশ্চর্য ইতিহাস। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।